This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। এটা আমার দুর্ভাগ্য। ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। মানে কি ভুল? তৃণমূল দলে আসে কিন্তু লড়ছি পার্থ ভৌমিকের বিরুদ্ধে, এটা ফাইনাল আছে। বন্ধু অর্জুন সিংয়ের প্রতি আমার শুভেচ্ছা আছে। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে, সুতরাং এটা ওর স্বাধীনতার, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে। দিদিমণিকে আমি অভিনন্দন জানাবো, এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপিরই সাংসদ হয়তো আগামী দিন হতে পারে। খেলা তো খেলাই হবে, বড় খেলা হবে এখানে। অর্জুন বলেছিলেন বিজেপি ছাড়া তার ভুল হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ বললেন যে অর্জুন নাকি বিজেপি ছাড়েনি, তিনি নাকি বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই আছেন। তাহলে 2022 সালের 22শে মে কী হয়েছিল? সেদিন তো তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে একটা স্টিল ছবি পোস্ট হয়েছিল, দেখা গেছিল যে অর্জুন সিংকে উত্তরীয় পড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিনই অর্জুন সিংকে বরণ করে নিয়েছিলেন উত্তর 24 পরগনার তৃণমূলের নেতারা। আচ্ছা ঠিক আছে, ধরে নিন এটা অনেক দিন আগের কথা, তার থেকেও বড় কথা ওই নবীন প্রবীণের ব্যাপার তো আছে। কোথাও গিয়ে নবীন গোষ্ঠী সেখানে অর্জুনকে বরণ করেছে, এটা হয়তো প্রবীণ গোষ্ঠী এটা মেনে নিতে পারেনি, সেই জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা মান্যতা দেননি। কিন্তু গত 19শে ডিসেম্বর দলের সাংসদদের সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন, দিল্লির সে বৈঠকে তৃণমূল নেত্রীর ডান পাশেই তো বসেছিলেন অর্জুন সিং। আচ্ছা, তৃণমূলের সাংসদদের বৈঠকে ওই বিজেপি সাংসদ অর্জুন সিং কি করছিলেন বলুন তো? তাহলে ভাবুন, তৃণমূলে অর্জুনের মতো বিজেপি সাংসদ বা বিধায়ক কতজন রয়েছেন? 2021-এ বিজেপি 77টা বিধানসভার আসনে জিতেছিল, আর তারপর বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণীর থেকে শুরু করে হালে এই মুকুটমণি অধিকারী, কতজন বিধায়ক যে দলবদল করেছিলেন তার তো ইয়ত্তা নেই। শোনা গেছে, অবশ্য সবই শোনা গেছে। একটা সময়ের পর তারপর তারা কোথায় আছেন, কি করেছেন, মাঝখানে বিজেপি চেঁচামেচি করেছিল, তার কোনো উত্তর হয়নি। তো তারপরে তাদের অবস্থানটা কি, এক্স্যাক্ট অবস্থানটা কি, সেই হিসেবটা কেউ রেখেছেন? খেয়াল করে দেখুন, তাদের অবস্থানটা কিন্তু প্রয়োজন মতো বদলে বদলে যাচ্ছে। মানে এই মাঝামাঝি দোদুল্যমান জায়গা থাকার এটাই কিন্তু একটা সুবিধা, একটা নো ম্যান্স ল্যান্ডে। জল পুলিশের আন্ডারেও না, স্থল পুলিশের আন্ডারেও না, দিব্যি থেকে যাচ্ছেন মনে হচ্ছে। কি সুন্দর। এই ধরুন এখন অর্জুন সিং তিনি দিব্য পেছনের দিকেই তাকাচ্ছেন আর কি। কোনটা যে সামনে কোনটা পেছনে অবশ্য আমরা সেটা সবসময় বুঝতেও পারছি না। যাই হোক, যারা বিজেপি নাকি তৃণমূল জনতার মনে এই দ্বন্দ্বটা তৈরি করে রাখতে চেয়েছিলেন, তাদের মধ্যে এই একা অর্জুনই কি এই আম আর ছালা দুটোই হারাতে চলেছেন, নাকি আরও কেউ কেউ আছে? খেয়াল করে দেখুন তো, লোকসভার ভোটে মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী এই তিনজনকেই প্রার্থী করেছে তৃণমূল। এইবার কিন্তু মনে হচ্ছে দুধ কা দুধ পানি কা পানি হওয়ার সময়টা এসে গেছে। এরা সবাই তো বিজেপির টিকিটে বিধায়ক, এবার তৃণমূলের টিকিটে লোকসভার প্রার্থী। ফলে তাদের তো ইলেকশন কমিশন থেকে এবার তৃণমূলের প্রতীকটা নিতে হবে। মাঝখানে ওই বিভিন্ন লোক যারা চেঞ্জ করেছিলেন, হাতে হয়তো পতাকা নেননি, শুধু উত্তরীয়, সেটাও দলীয় উত্তরীয় না, অন্য কোনো উত্তরীয়, এই সমস্ত পড়ে টড়ে তারপরে দিব্যি ওপাশে চলে গেছেন, এরকম হয়েছিল আর কি। মন বদলে ফেলেছিলেন, জায়গা বদলে ফেলেছিলেন, জনগণের ভোটের যে মান্যতা সেটাও বদলে দিয়েছিলেন। যাই হোক, কিন্তু এইবার ওই কোথাও গিয়ে ওই প্রতীক নেওয়া মানে অফিসিয়ালি তাদের তো
তাদের নিজেদের জায়গাটা তো স্পষ্ট করতে হবে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে এই তিনজনেরই উচিত বিধায়ক পদ থেকে পদত্যাগ করা। দলত্যাগ করলে যে নির্বাচিত পদ থেকে পদত্যাগ করা উচিত, এই বোধটা নেতাদের মধ্যে কেন থাকে না বলুন তো? হাল আমলে ওই এক তাপস রায় ছাড়া আর কাউকেই তো দেখলাম না যে নৈতিক দায়িত্ব পালনের আগে, মনের ডাকে সাড়া দেওয়ার আগে যে আগের অধিকারটা, মানুষের মনের যে ডাক, যে ডাকের ভিত্তিতে তারা তাদের মতামতটা দিয়েছিলেন, ভোটটা দিয়েছিলেন, তাকেও সম্মান জানিয়েছেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এটা সিরিয়াসলি এক তাপস রায়কেই দেখেছি। কথায় আছে না, যাদের আটে হয় না তাদের আশিতেও হয় না। যারা এতদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তারা মানে কোনোভাবে ওই জল পুলিশ আর স্থল পুলিশের মাঝের রাস্তা দিয়ে চলাটাই শ্রেয় বলে মনে করছেন। ইচ্ছে মতো একবার এপাশে একবার ওপাশে চলে যাবেন। তারা কি এই বিমান বন্দ্যোপাধ্যায়ের কথার থেকে কিছুটা হলেও অনুপ্রেরণা নেবেন? দেখুন, আইনে যা আছে সেটাই হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সদস্য বা যারা বিজেপির সদস্য, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং তাদের চিন্তা করা উচিত নির্বাচনের আগে তারা যেন তাদের প্রার্থী পদ যদি পদত্যাগ করেন ভালো, নাহলে আইনত যা ব্যবস্থা সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার ব্যক্তিগত অভিমত বললাম, এটা দলের কোনো অভিমত নয়। আমি এটা পার্সোনালি ফিল করি যে ওরা নমিনেশন জমা দেওয়ার আগে ওদের একটু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা, কৃষ্ণ কল্যাণীরা যদি লোকসভা ভোটে যেতেন তাহলে তো সাংসদ হবেন, তাহলে তো কোনো অসুবিধে নেই, বিধায়ক পদ ছেড়ে দিতে 5 মিনিটও ভাবতে হবে না। যদি হারেন এবং ধরুন তার আগে যেরকম স্পিকার বললেন তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, ধরুন ইস্তফাটা দিয়েও দিলেন আর তারপর ভোটে দাঁড়িয়ে লোকসভা ভোটে হেরেও গেলেন, কথার কথা, তাহলে তো তাদের ওই আম আর ছালা দুটোই হারালো, তাই না? সেটা কি আদৌ সম্ভব? নাকি তারা আবার বলা যায় না, আবার তারা হয়তো ওই কোথাও গিয়ে ফের বিধানসভার ভোটেই মানে উপনির্বাচনে দাঁড়িয়ে গেলেন। সব সম্ভব অবশ্য। ফলে কার যে কী যাবে সেটা সবসময় নির্দিষ্ট করে তো রাজনীতিতে বলা যায় না, জানেন তো। রাজনীতিতে কোনো আলটিমেট কথা বলে কিছু হয় না, এটা বুঝে গেছি। তবে এই দুদল যাদের গেল, যাদের যেতে পারে এরকম, তাদের বাইরেও আরেক দল রয়েছেন যারা না পারছেন গিলতে, না পারছেন ফেলতে, তাদের বুকও ফাটছে, মুখও ফুটছে, কিন্তু আবার বিদ্রোহী হতে পারছেন না। বিদ্রোহী তকমা গায়ে লাগাতে আগ্রহী নন, তাহলে আবার ত্যায্য হওয়ার ভয় রয়েছে, সেই ভয়টাও কাটাতে পারছেন না। এই তালিকায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুনীল মণ্ডল, হুমায়ুন কবির, অখিলগিরি, এমনকি শান্তনু সেনের মতো অনেক নেতাই রয়েছেন যারা স্পষ্ট করে বলছেন, একদম কোনো রাগঢাক গুড়গুড় নেই। তাদের আশা ছিল যে লোকসভার ভোটে টিকিট পাবেন। আবার কেউ নিজের কথা না বললেও যাকে দল প্রার্থী করেছে তার বিরুদ্ধে একদম ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিদ্রোহী নন, এইটা তারা মানে বিদ্রোহী পরিচয়টা তারা কিছুতেই মানতে রাজি নন। এত কিছু বলার পরেও, যা বলার সব বলে দিয়েছেন, তারপরেও বলছেন এটা বিদ্রোহী নয়। এদের বোধহয় পছন্দ অভিমানী তকমাটা, বেশ একটা সেন্টিমেন্টাল ব্যাপার আছে ওটার মধ্যে। তো মানুষের কাছে সেন্টিমেন্ট জিনিসটা ভালো অ্যাসেট একটা, মানে সাধারণ মানুষ আমি আপনি এই সেন্টিমেন্ট জিনিসটা মাঝে মধ্যে হজমও করি ভালো, সোজা বাংলায় কোট আন কোট খাই, আর তাই জন্যেই এই সেন্টিমেন্টটা অনেকে জিয়ে রাখেন, কখন কাজে লেগে যায় কিচ্ছু বলা যায় না। মমতা ব্যানার্জি যাকে দিয়েছে তাকে নিয়েই লড়তে হবে। লড়াই ভালো হবে, শুভেন্দু অধিকারীরা হারবে আমি জানি না। জনগণ ভোট দিলে হারবে, জনগণ ভোট আমাদের দিলে তারা হারবে। আমাদের বিরুদ্ধে আপনাদের লড়াই জারি থাকবে। আমরা তো সবসময় অধিকারীদের বিরুদ্ধে লড়ছি। একটু তো খারাপ লাগবেই, কারণ আজকে দলের সাথে সাথে আমরা চাইবো যে আমাদের নিজেদেরও একটা পলিটিক্যাল গ্রোথ হোক। আর দুঃখের জায়গা ওই জায়গাটা যে আমি যে হেরে গিয়েছিলাম একটা বিধানসভা, তার জন্য আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমি 7টা বিধানসভা জুড়ে দৌড়েছিলাম যে একটা বিধানসভা তুলে দিতে পারিনি, 7টা বিধানসভা আমি তুলবই। তো ওইটা আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, যেটা হয়তো আমি প্রমাণ করার জায়গাটা পেলাম না। লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক। কেউ জানবে না, শুনবে না,
যার কোনো যোগ্যতা পলিটিক্যালি থাকবে না তাকে করলে পরে তাদের বর্ষতা স্বীকার করবে। আমি তো সেই বর্ষতার শিকার কোনোদিন ছিলাম না। কাজের কাজ কিছু হবে না, অন্য এমপিদের যে অনেক কাজ থাকে সেটা কতটা সাকসেস হবে আমার সন্দেহ। আসলে মমতা ব্যানার্জি যাদেরকে বেশি ভালোবাসে, বিশ্বাস করে না, তারাই মমতাদির সাথে গদ্দারি করে। আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব, অধীর চৌধুরীর এগেনস্টে ভোট করব, নির্মল সাহার এগেনস্টে ভোট করব। আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কোনো পার্টিতে যাব না, আমি নিজেই পার্টি খুলব, আমি নিজেই সেই পার্টির হয়ে কন্টেস্ট করব, এটা বলে দিলাম আপনাকে।